তো কালকে যে পর্যন্ত আলোচনা হয়েছিল যে পরমাণুর আসলে আমরা আকারটাই দেখেছিলাম যে আকারটা পর্যায় কিভাবে ছোট হয়ে যায় আস্তে আস্তে, আর গ্রুপে কিভাবে ছোট হয় বড় হয়, এটা আমরা গতকালকে দেখেছিলাম। তো তার উপরে ভিত্তি করে যেহেতু আমরা বলছিলাম যে আয়নীকরণ শক্তি মানে শক্তি বিষয়টা নির্ভর করে পরমাণুর আকারের উপরে, সেই কথা বলতে আমরা সেই আকারটাকে বিভিন্নভাবে আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে আসলে বিশেষ করে পর্যায়ের ক্ষেত্রে গ্রুপ ক্ষেত্রে আমি বলেছিলাম যে আকার খুব সহজেই অনুমান করা যায় যে কোনটা বড় কোনটা ছোট, কারণ প্রত্যেকটা গ্রুপের মৌলের আসলে ইলেকট্রন বিন্যাসে আমরা দেখব যে ইলেকট্রন বিন্যাসের শুরুতে একটা করে নতুন শক্তি স্তর সংযুক্ত হয়ে আসলে তোমার পরমাণু ইলেকট্রন যাওয়া শুরু করে। সেটা দেখো এখানে আবার একটু তোমাদের দেখি, তারপরে ইয়াদ করি। দেখো আমরা গ্রুপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হাইড্রোজেনের পরে লিথিয়াম, লিথিয়ামের পরে হচ্ছে সোডিয়াম। দেখো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসের শুরুতে আমরা দেখলাম একটা মাত্র শক্তি স্তর, তারপর লিথিয়ামে দেখলাম যে সেই হাইড্রোজেনের যে শক্তিটা স্তরটা ছিল সেটা তো 80 প্লাস নতুন একটা শক্তি স্তর শুরু হলো, সেটা হলো দ্বিতীয় শক্তি স্তর। আবার সোডিয়ামের ক্ষেত্রে দেখলাম যে আগের যা ছিল যে 1s 2s এগুলো তো ছিলই, 2s 2p মানে এটার ওই দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর। তো যাই হোক এই 2 মানে সে আগের 2 আর কি। তো নতুন করে দেখলাম যে আরেকটা শক্তি স্তর সংযুক্ত মানে হয়ে ইলেকট্রনটা যাওয়া শুরু করলো, মানে একটা গ্রুপের প্রত্যেকটা মৌল অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাসে আমরা দেখব যে একটা করে নতুন শক্তি স্তর এখানে সংযুক্ত আছে। এই জন্যই একটা মৌল থেকে আরেকটা মৌলের আকারটা খুব সহজেই বোঝা যায় যে আসলে কতটা ছোট কতটা বড়। কিন্তু আমরা পর্যায়ের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা দেখতে পাই না, কারণ পর্যায়ের ক্ষেত্রে সকলের জন্য শক্তি স্তরের সংখ্যাটা একই রকম থাকে। যেমন এখানে পর্যায়ের ক্ষেত্রে কতগুলো মৌলের এখানে ইলেকট্রন বিন্যাস দেওয়া হচ্ছে, তারপর লিথিয়ামের সর্ববস্তু 2, বেরিলিয়ামের সর্ববস্তু 2, তারপর বোরনের সর্ববস্তু 2, কার্বনের সর্ববস্তু 2, এরকম অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন আপ টু ফ্লোরিন, নিয়ন পর্যন্ত সকলেরই সর্বাবস্থা শক্তি স্তর হচ্ছে 2। এই জন্য এখানে আকারের পার্থক্যটা বোঝাটা ছিল খুবই মুশকিল, কিন্তু সেটা আমরা যুক্তিতে বলেছিলাম যে না, বোঝা মুশকিল হলেও আমরা বলতে পারি যে পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে যখন পারমাণবিক সংখ্যা আস্তে আস্তে বাড়ে তখন মৌলের শক্তি স্তর আসলে বাড়ে না, অর্থাৎ নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তরের দূরত্ব বাড়ে না, কিন্তু ইলেকট্রন বাড়ার কারণে আর নিউক্লিয়াসের প্রোটন বাড়ার কারণে আকর্ষণের পরিমাণটা বাড়ার কারণে তারা বেশি করে বহিস্থ শক্তি স্তর ইলেকট্রনগুলো ভিতরের দিকে টানে বলে ভিতরের অর্থাৎ বহিস্থ শক্তি স্তরের আকারটা ভিতরের দিকে একটু একটু করে ছোট হয়ে আসে। এই যে একটু একটু করে ছোট হয়ে আসে, এই একটু একটু করে ছোট বিষয়টা দিয়েই আমরা বলছিলাম একটা মৌল থেকে আরেকটা মৌলের আকারের পার্থক্য হয়ে থাকে, এইভাবে আমরা কথাটা বলেছিলাম। তো আজকে আমরা এখানে যেটা বলবো যে অর্থাৎ আয়নীকরণ শক্তি আমরা একটা পয়েন্ট দিয়ে আমরা মানে একটা পয়েন্ট আয়নীকরণ শক্তি যে একটা পয়েন্টের উপর নির্ভর করে, মানে তিনটা কারণের মধ্যে আমরা একটা কারণের কথা বলবো, সেটা হচ্ছে আকার। আজকে তোমাদেরকে আরো দুইটা কারণের কথা বলবো, তার মধ্যে হচ্ছে উপশক্তি স্তরের একটা বিষয়। উপশক্তি স্তর মানে কি? উপশক্তি স্তর মানে দেখো যে আমরা লিথিয়ামে দেখো লিথিয়ামের দ্বিতীয় শক্তি স্তর, অর্থাৎ এই যে দ্বিতীয় যে শক্তি স্তর লিথিয়াম, এই দ্বিতীয় শক্তি স্তর আসলে একটা শক্তি স্তর আমরা বলছি যে দ্বিতীয় শক্তি স্তর, তার ভিতরটা হচ্ছে প্রথম শক্তি স্তর, তার ভিতরটা হচ্ছে নিউক্লিয়াস। তার মানে এখানে শক্তি স্তর দুইটাকে আমরা এইভাবে দেখেছি। আর গতকালকে বলেছিলাম যে এই দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তর, তারপর তৃতীয় প্রধান শক্তি স্তর, এই দ্বিতীয় শক্তি স্তরকে আবার ছোট ছোট উপশক্তি স্তরে ভাগ করা যায়। সেই ভাগগুলোকে আমরা বলছিলাম কি? ভাগগুলোকে বলছিলাম হচ্ছে এস আর পি। যে দ্বিতীয় শক্তি স্তর দুইটা ভাগ করা যায়, তার একটা ভাগ হচ্ছে এস উপশক্তি স্তর, আরটা হচ্ছে পি উপশক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর, হ্যাঁ তৃতীয় শক্তি স্তরকে আমরা এখানে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা উপশক্তি স্তর হচ্ছে এস, আরটা হচ্ছে পি, আরটা হচ্ছে বি ডি। তো এই যে উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরগুলো তৈরি হওয়ার অর্থ হলো এই উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন আসলে কি করে? ইলেকট্রন এখানে স্থান নেয়, ইলেকট্রন আসে, আর ইলেকট্রন আসলেই সেই ইলেকট্রনকে আসলে কি করে? নিউক্লিয়াস আসে আকর্ষণ করে। এখন যে জিনিসটা আমি তোদের বলতে যাচ্ছি সেটা হলো যে নিউক্লিয়াস তো বহিস্থ ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আকর্ষণ করবে। তো এই আকর্ষণটা কিন্তু যেমন ধরো তোমার আমরা বোরনের ক্ষেত্রে বোরনের ক্ষেত্রে বলি যে বোরনের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে 5টা, ইলেকট্রন হচ্ছে 5টা।
সেই 5টা ইলেকট্রন, তার মানে আগে বেরিলিয়াম ছিল 4টা, লিথিয়াম ছিল 3টা। তো লিথিয়াম ছিল 3টা, তার মানে প্রথম শক্তি স্তরে 2টা, আর বহিস্থ শক্তি স্তর অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ছিল 1টা। আর বেরিলিয়ামে হয়ে গেল প্রথম শক্তি স্তরে 2টা, আর বাইরের শক্তি স্তর হলো 2টা। ব্রনে 5টা, সেই 5টার মধ্যে ভিতরের শক্তি স্তর আছে হলো 2টা, আর আর বহিস্থ শক্তি স্তরে 2টা উপশক্তি স্তর, তার মধ্যে এসে আছে 2টা, আর পিতে আছে হলো 1টা। কার্বনের ক্ষেত্রে এরকম 6টা ইলেকট্রন ভিতর শক্তি স্তরে আছে, প্রথম শক্তি স্তর আছে 2টা, আর দ্বিতীয় শক্তি স্তর হলো 2টা উপশক্তি স্তর আছে, একটা উপশক্তি স্তরে আছে 2টা, আর একটা শক্তি স্তরে আছে 2টা। তো এই যে ইলেকট্রনগুলো আসলে ডিস্ট্রিবিউশন যে হচ্ছে বিভিন্ন শক্তি স্তরে যাচ্ছে। তো এই আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে নিউক্লিয়াসে বহিস্থ ইলেকট্রনগুলোকে যে আকর্ষণ করবে, আকর্ষণ করতে গেলে কি হয়, এই যে শক্তি ভিতরের শক্তি স্তরে বা ভিতরে যে উপশক্তি স্তরগুলো আছে, এই শক্তি স্তরগুলো যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলোকে কিন্তু আকর্ষণ করার পর কিন্তু বহিস্থ শক্তি স্তরে যেতে হয়। এমন না যে হ্যাঁ ভিতরে যে ইলেকট্রনগুলো আছে এগুলো কি আকর্ষণ করার দরকার নেই, সরাসরি সে বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে তাকে সে আকর্ষণ করবে, বিষয়টা কিন্তু এরকম না। তার মানে ভিতরে শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে তারপরে কিন্তু বাইরের শক্তি স্তরে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে হয়। তার মানে এখানে একটা কথা তুমি বলতে পারো যে বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রন আছে তাকে আকর্ষণ যে করে নিউক্লিয়াস, সেই আকর্ষণের মানে করার পথে যে উপশক্তি স্তর থাকে এবং ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে আকর্ষণ করার পরেই তো করতে হয়, তার আগে তো করতে পারে না। তার মানে ইলেকট্রন নিউক্লিয়াস বহিস্থ শক্তি স্তর ইলেকট্রনকে আকর্ষণ যে করবে, করার পথে ভিতর থেকে একটা বাধার একটা সম্মুখীন হয়, সেই বাধাটাকে ওভারকাম করে কিন্তু বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে হয়। এই জন্য ভিতরের শক্তি স্তরগুলোতে ইলেকট্রন যত বেশি থাকবে ওই নিউক্লিয়াস বহিস্থ ইলেকট্রনগুলোকে ওই রকম ভাবে কম শক্তি দিয়ে আসলে টানবে, কারণ তার তো নির্দিষ্ট আকর্ষণ করার ক্ষমতা আছে। সেই আকর্ষণ ক্ষমতাটা কি হয়ে যায়, এই ভিতর শক্তি স্তর ইলেকট্রনগুলো থাকার কারণে তাদেরকে আকর্ষণ করে তারপরে তো বাইরের শক্তি স্তরে বা বাইরের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে হয়। তো এই আকর্ষণ করার পথে তার এই শক্তিটা কি হয়ে যায়, আস্তে আস্তে ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার কারণে বহিস্থ ইলেকট্রনগুলোর প্রতি আকর্ষণটা আস্তে আস্তে কমে যায়। তো তাহলে এখানে আমরা যেরকম বললাম যে আকার বড় হলে আকর্ষণটা কমে যায়, আকার বড় হলে আকর্ষণ কমে যায়, সেটা আমরা বলেছিলাম দূরত্ব। আর এই যে আকর্ষণ কমে যাওয়ার আরো একটা কারণের কথা আমরা বললাম, সেটা হলো যে উপশক্তি স্তরগুলোতে যদি ইলেকট্রন থাকে, উপশক্তি স্তরগুলোতে যদি ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রনগুলো ওই বহিস্থ ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, সে আকর্ষণ করার পথে তারা বাধার সৃষ্টি করে, অর্থাৎ তাদেরকে আকর্ষণ করে তারপরে বাইরের শক্তি স্তরের ইলেকট্রনগুলিকে আকর্ষণ করতে হয়। তাহলে আয়নীকরণ শক্তির মান এই যে উপশক্তি স্তরের থাকার কারণে যে বাধার সৃষ্টি, এটাও কিন্তু একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আমরা গতকালকে সেটা আমরা বলেছিলাম যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণেও আয়নীকরণ শক্তির মানটা আসলে কম বেশি হয়ে থাকে। যাই হোক, এরকম 3টা কারণের কথা আমরা বলতে পারি যে আয়নীকরণ শক্তির মান আসলে কয়টা বিষয়ের উপরে নির্ভর করে, সেটা আমরা এইভাবে বলতে পারি যে এখানে দেখো নিচে এখানে তোমাদেরকে করে রেখে দিয়েছি যে আমরা আয়নীকরণ শক্তি কাকে বলে সেটা আমরা আগেই জেনেছি। আয়নীকরণ শক্তির মানটা কার উপর নির্ভর করে সেটা আমরা বললাম, যে আকার কিভাবে নির্ভর করে সেটা আমরা বলেছি, উপশক্তি স্তর তার উপরে নির্ভর করে সেটা আমরা বলেছি। আবার অরবিটালের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের উপরে নির্ভর করে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে আমরা যদি দেখি যে মৌলের যার কথা বলবো তার যদি ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হয় তাহলে সেখানে একরকম হবে, আর অস্থিতিশীল হলে সেখানে আর এক রকম হয়ে যায়। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস নষ্ট, একটা ইলেকট্রন বের করে দেওয়ার অর্থ স্থিতিশীল বিন্যাস নষ্ট করা। নষ্ট করতে গেলে অবশ্যই স্বাভাবিক অবস্থার সাথে একটু বেশি শক্তি লাগে। তো যাই হোক, এই এতগুলো কারণ আসলে আয়নীয় শক্তির মানকে আসলে প্রভাবিত করে থাকে। আচ্ছা, এই ছিল আয়নীকরণ শক্তি কম বেশি হওয়ার মানে বিভিন্ন কারণ। এখন আমরা একটু প্রবলেমের কথা আমরা বলি। আচ্ছা, তারপরে দেখো নিচে একটা কোশ্চেন এখানে দেখা যাচ্ছে যে প্রথম ও দ্বিতীয় আয়নীকরণ শক্তিটা আসলে কি। তো দেখো, প্রথম দ্বিতীয় আয়নীকরণ শক্তি এই কথাটা আমরা এভাবে বলবো যে আয়নীকরণ শক্তি মানেই হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, কারণ ইলেকট্রন বের করে দেওয়াকেই তো আমরা আয়নীকরণ শক্তি বলছি। আর ইলেকট্রন বের করে দেওয়া মানে কি, আমরা প্রথমে একটা ইলেকট্রন বের করে দেবো, একসঙ্গে কিন্তু আমরা দুটো ইলেকট্রন বের করবো না। এই জন্য আয়নীকরণ শক্তি মানে সেটা আমরা প্রথমে আয়নীকরণ শক্তির কথা আমরা বলবো। আর তারপরে যদি আরো একটা ইলেকট্রন যদি বের করে দিতে চাই তাহলে সেই শক্তিটাকে আমরা বলবো সে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, অর্থাৎ দ্বিতীয় ইলেকট্রন বের করে দেওয়ার জন্য যে শক্তি সেটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তাহলে এই প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি এরকম কথা কিন্তু মাঝে মধ্যে আসবে, সেই জন্য কথাটা তোমাদের আগে ক্লিয়ার করে দিলাম।
যে প্রথম আয়নীকরণ শক্তি কি, আয়নীকরণ শক্তি মানেই সেটাকে আমরা বলবো প্রথম আয়নীকরণ শক্তি। যদি একটা ইলেকট্রন বের করে দেওয়ার পর যদি আরো একটা ইলেকট্রনকে যদি বের করে দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে শক্তির যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটাকে আমরা বলেছি দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আচ্ছা, তারপরে দেখো কয়েকটা প্রশ্ন এখানে, এই খুব কমন কোশ্চেন, যেগুলোর আমার তো মনে হয় যে উত্তর তোমরা আসলে অলরেডি পেয়েই গেছো। এখন প্রশ্নগুলো দেখাতে হবে, তাই দেখাচ্ছি। যে সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের আয়নীকরণ বিভব মান বা শক্তি, বিভবটা হচ্ছে এখন শক্তি হিসেবে তোমরা মনে করবা, যে শক্তিটা আসলে কম সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের আয়নীকরণ শক্তির মানটা কম হয়, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে ব্যাখ্যা যদি করতে চাও, তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, যে এই দুটো মৌল আসলে তারা একই পর্যায়ে নাকি একই গ্রুপের। যদি একই পর্যায়ের হয় সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যাটা হবে একরকম, আর যদি একই গ্রুপের হয় সেক্ষেত্রে আমাদের ব্যাখ্যাটা হবে একরকম। অর্থাৎ দুইটা বিষয়ের জন্য মানে দুই রকম ব্যাখ্যা আমরা দেব। আমরা তো আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে পরমাণু আকারও দুই রকম ভাবে আসলে আকার ছোট বড় হয়ে থাকে। গ্রুপের ক্ষেত্রে আমরা দেখি যে সহজে আকারটাকে ছোট বড় হিসেবে পরিণত গণ্য করা যায়, কিন্তু পর্যায়ের ক্ষেত্রে আমরা সেটি দেখিনি। পর্যায়ের ক্ষেত্রে আমাদের অনেক কথা বলে আমাদের বোঝাতে হয় যে হ্যাঁ আসলে আকারটা এইভাবে আসলে ছোট হচ্ছে, কিন্তু গ্রুপের ক্ষেত্রে কিন্তু তা না। গ্রুপের ক্ষেত্রে আমরা ইজিলি বলতে পারি, কারণ একটা মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস, একটা মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা একেবারে পরিষ্কার বা আমরা দেখি যে হ্যাঁ ওখানে শক্তি স্তরেরই পার্থক্য রয়ে গেছে, শক্তি স্তরেরই পার্থক্য রয়ে গেছে। এই জন্য আমরা বলি আকার অনেক বড়, আকার অনেক ছোট। তো সোডিয়াম এবং পটাশিয়াম এই দুটো মৌল কি একই গ্রুপের না একই পর্যায়ের মৌল, কেউ বলতে পারবে? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, পটাশিয়াম কত, বলতে পারবে কেউ? হ্যালো, হ্যাঁ আজকে এখন কিন্তু তোমাদের শুধু এখন কথাই বলতে হবে, আমি প্রশ্ন কিছু করবো এখানে। সোডিয়াম হচ্ছে 11 হ্যাঁ, আর পটাশিয়াম হচ্ছে 19। পটাশিয়াম হচ্ছে 19। তো এরা কি একই পর্যায়ে না একই গ্রুপের? কি পর্যায়ের নাকি একই? সবাইকে বলছি, সবাই এখন আমার সঙ্গে কথা বলো, আমি তো যা বলার বলেই ফেলেছি, এখন তোমাদেরকে বলতে হবে। আজকে তোমাদেরকে কথা বলে মানে তোমাদের কাছ থেকে শুনিয়ে আজকে ক্লাসটা শেষ করব। হ্যাঁ বলো, তাহলে কি পর্যায়ে না একই পর্যায়ে না একই গ্রুপের? ইলেকট্রন বিন্যাস কি বলে? ইলেকট্রন বিন্যাস কি বলে? পর্যায়ের কথা বলে না গ্রুপের কথা বলে? ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কি বুঝতে পারি তাদের দুজনের ইলেকট্রন বিন্যাস থেকে? স্যার দুজনের ইলেকট্রন বিন্যাস থেকে তারা একই গ্রুপের। একই গ্রুপের হয়, থ্যাংক ইউ। হ্যাঁ একই গ্রুপের, অবশ্যই। আমরা তো বলছিলামই, দেখো প্রথম দিনই কিন্তু তোমাদের এই চ্যাপ্টার আলোচনার শুরুতেই কিন্তু বলেছিলাম ইলেকট্রন বিন্যাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা হ্যাঁ, কারণ তাদের বহিস্থ ইলেকট্রন কি একই ধরনের শক্তি স্তরে যায়, সেটা হলো সোডিয়ামের ক্ষেত্রে 3s এ যায়, আর পটাশিয়ামের ক্ষেত্রে কোথায় যায়? 4s এ যায়। তো যেহেতু এস, হ্যাঁ যেহেতু এস সোডিয়ামের ক্ষেত্রে 3s সর্ববহিস্থ শক্তি স্তর 3s, আর পটাশিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরে 4s। তার মানে এখানে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখব যে দুজনের পর্যায় গ্রুপটা হচ্ছে একই রকম, কিন্তু পর্যায় কিন্তু একই রকম না, দুইজন কিন্তু ভিন্ন দুটো আলাদা পর্যায়। তো যেহেতু দুজন একই গ্রুপ থেকে, তো আমরা জানি যে একজনের থেকে আরেকজনের ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণরূপে আমরা দেখি যে একদম পরিষ্কার পার্থক্য রয়ে গেছে। একজনের বহিস্থ স্তর 4s, আর একজনের চতুর্থ শক্তি স্তর হচ্ছে বহিস্থ স্তর, আর একজনের বহিস্থ শক্তি স্তর হচ্ছে 3s, মানে তৃতীয় প্রধান শক্তি স্তর, একজন হচ্ছে চতুর্থ প্রধান শক্তি। মানে আকারের অনেক বড় পার্থক্য। তা আকারের অনেক বড় পার্থক্য আয়নিকরণ শক্তির মানটা কিভাবে কম বেশি হয় সেটা আমরা এই দুই তিনটে ক্লাসে আমরা কিন্তু সেই কথাগুলি আমরা বলেছি। তার মানে এখানে আর এই কথাটা নতুন করে বলার প্রয়োজন হবে না যে কেন কে সোডিয়াম বেশি হবে বা পটাশিয়াম কম হবে। তাহলে এখানে কম বেশি কার হবে শুধু এটুকু বললেই হয়ে যাবে, কার হবে তাহলে? তাহলে আয়নিকরণ শক্তির মানটা কার বেশি হবে কার কম হবে তাহলে এই দুইটা মৌলের ক্ষেত্রে? স্যার আবার কোশ্চেনটা বলেন। এই দুইটা মৌলের ক্ষেত্রে আয়নিকরণ শক্তির মান কার বেশি কার কম, আমি এটা জানতে যাচ্ছি। আকার যদি বলতে পারো যে একজনের আকার আরেকজনের আকার সাথে ছোট বা একজন আকার আরেকজনের সাথে বড়, তাহলে কিন্তু মন্তব্যটাও কিন্তু তোমাদের করা উচিত যে সোডিয়ামের আকারটা পটাশিয়ামের সাথে বড় না ছোট? ছোট। ছোট। ছোট হলে কি হয়? আয়নিকরণ শক্তির মানটা কমে না বাড়ে? কমবে। হ্যাঁ, তাহলে ছোট হলে আয়নিকরণ শক্তির মানটা কি কমে নাকি আয়নিকরণ শক্তির মানটা আসলে বাড়ে? আর আকার বড় হলে কি কমে না বাড়ে? পটাশিয়ামের থেকে সোডিয়ামের আয়নীকরণ শক্তি কম। পটাশিয়াম থেকে সোডিয়ামের আয়নীকরণ শক্তি কম। এখানে আকার বড় কার ছোট কার সেটা আমি আগে জানতে যাচ্ছি।
স্যার আকার আকার বড় হচ্ছে সোডিয়ামের। আকার কি সোডিয়ামের বড় নাকি পটাশিয়ামের বড়? পারমাণবিক পটাশিয়ামের আকার বড়। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা বড় কার? পারমাণবিক সংখ্যা বড় হচ্ছে পটাশিয়ামের, আর ছোট হলো সোডিয়ামের। তাহলে আমরা তো জানি যে আয়নীকরণ শক্তির মান কার উপর নির্ভর করে। আমরা প্রথমেই বলেছিলাম আকার। এই আকারটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা অনেক কথা বলে ফেলছি, গ্রুপের ক্ষেত্রে বলে ফেলছি, পর্যায়ের ক্ষেত্রে বলে ফেলছি। আকার বড় হওয়ার অর্থ কি? বা তার ওই পরমাণু নিউক্লিয়াস থেকে বহিস্থ শক্তি স্তরের দূরত্বটা তার কমে যাওয়া না বেড়ে যাওয়া? দূরত্ব বেড়ে যায়। দূরত্বটা বেড়ে যাওয়া। তো দূরত্বটা যদি বেড়ে যায় তাহলে কি আকর্ষণটা কমবে না বাড়বে? দূরত্ব বাড়লে আকর্ষণ কমবে। আকর্ষণ কমে যাবে। তাহলে এই যুক্তি কি বলে? এই যুক্তি অনুসারে কি বলে? কার বেশি হবে কার কম হবে? সোডিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হবে আর পটাশিয়ামের কম হবে। পটাশিয়ামের কম হবে। এটা আমরা খুব সহজেই এই মন্তব্যটা করতে পারি, কারণ দুইজন একই গ্রুপের মৌল এবং দুইজনের আকারে পার্থক্য অনেক বেশি। যদি পর্যায়ের ক্ষেত্রে হতো সেখানে আমাদেরকে একটু বিশ্লেষণ করেই বলতে হতো যে আসলে না, দুইজন আপাত দৃষ্টিতে আকারটা মানে একই রকম মনে হলে আসলে একই রকম না, একজনের একটু ছোট হয় একজন একটু বড় হয়। এটা হলো পর্যায়ের ক্ষেত্রে। যেহেতু আমাদের পর্যায়ের বিষয়টা এখানে আসবে না, এই জন্য পর্যায়ে না আমরা কোনো কথাও বলবো না। দেখো এই যে আমরা যেটা তোমাদেরকে আলোচনা যেটা আমরা করেছিলাম শুরুতে, দেখো এখানে দুইটা কথাই কিন্তু এখানে বলা আছে। দেখো আয়নীকরণ শক্তি কাকে বলে তার উদাহরণটা দেওয়া, সংজ্ঞাটা দেওয়া হয়েছে এবং একটা মন্তব্য করে করা হয়েছে যে আসলে কার মানে এই শক্তির মানটা কিভাবে মানে কম বেশি হয়। সেখানে এখানে আকারটাকে বেশি করে হাইলাইট করা হয়েছে। আকারটাকে হাইলাইট করে নিয়ে তারপরে এখন বলছে যে ঠিক আছে, তাহলে একই পর্যায়ের ক্ষেত্রে একই পর্যায়ের মৌলের পারমাণবিক সংখ্যা, এখানে পর্যায়ের কথা একটা ব্যাখ্যা দিয়েছে যে পর্যায়ে আকারটা কিভাবে ছোট হয় বড় হয় এবং শক্তির মানটা কিভাবে কম হয় বেশি হয়। তারপরে আবার এটা বলার পরে একটা উদাহরণ দেওয়া হয়েছে। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে লিথিয়াম দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল লিথিয়াম আয়নীকরণ শক্তি হচ্ছে 520 কিলো জুল, অথচ একই পর্যায়ে ডান দিকের মৌল হচ্ছে ফ্লোরিন, অর্থাৎ ডান দিকের সর্বশেষের নিয়নের আগে হচ্ছে ফ্লোরিন আর্গনের আগে হচ্ছে ফ্লোরিন হচ্ছে কত? ফ্লোরিন হচ্ছে সর্বশেষ, তার হচ্ছে দেখো 1690। কোথায় ছিল? লিথিয়াম হচ্ছে 520, আর একই পর্যায়ে আর একটা মৌল সে হচ্ছে ফ্লোরিন, সে হচ্ছে সর্ব ডান দিকে অবস্থান হওয়ার কারণে তার হচ্ছে 1690। তার মানে এখানে শক্তির পার্থক্যটা অনেক কম বেশি হয়ে গেছে। তো এই ছিল তোমার পর্যায়ের আলোচনা। তারপর এটা শেষ করার পর আবার দেখো ঠিক আবার গ্রুপের আলোচনাটা ঠিক আলাদাভাবে তাকে কিন্তু এখানে করার চেষ্টা করেছে। অর্থাৎ দুইটা আলোচনা কিন্তু এখানে তারা কিন্তু মিক্স আপ করে ফেলেনি। একবার পর্যায়ের কথা সুন্দর করে বলে তারপরে মন্তব্য করেছে হ্যাঁ এই জন্য বেশি এই জন্য কম, আবার নতুন করে আবার শুরু করেছে কি তাহলে গ্রুপের ক্ষেত্রে কেমন হবে। গ্রুপের ক্ষেত্রে সেই একই বক্তব্য যে শক্তি স্তর আসলে প্রতিটা বলের ক্ষেত্রে একটা করে নতুন শক্তি স্তর আসলে সংযুক্ত হওয়ার কারণে আকারটা অনেক কম বেশি হয়ে যায়। এই জন্য অনেক কম বেশি হওয়ার কারণে এখানে শক্তির মানটা কম বেশি হয়ে যায়। সেখানে একটা উদাহরণ দিয়েছে তারা যে সেই একই গ্রুপ, যে প্রথম গ্রুপ হচ্ছে লিথিয়ামের গ্রুপের লিথিয়াম অর্থাৎ দ্বিতীয় মৌলটা হচ্ছে লিথিয়াম, ওই গ্রুপের শেষ মৌল হচ্ছে সিজিয়াম। লিথিয়ামের হচ্ছে 520 আর সিজিয়ামের আকারটা হচ্ছে অনেক বড় হচ্ছে 380। তাহলে লিথিয়ামের সাথে অনেক কমে গিয়েছে। তো এইভাবে তোমাকে ব্যাখ্যাটা করে দিতে হবে। আচ্ছা, এরপরে আর একটা দেখো প্রশ্ন, এটা তো তুমি ব্যাখ্যা করলে হচ্ছে গ্রুপের ক্ষেত্রে। এখন এই যে নেক্সট আর একটা প্রশ্নের কথা এখানে বলছে যে তোমার বোরনের আয়নীকরণ বিভব বা শক্তি বেরিলিয়াম অপেক্ষা কম। বোরনেরটা হচ্ছে বেরিলিয়াম অপেক্ষা কম। তাহলে এখানে তুমি কি করবা? তাহলে এই প্রশ্নটা তুমি লিখতে গেলে তোমাকে কিভাবে তোমাকে আগে মানে ব্যাখ্যাটা করতে হবে। আচ্ছা, তো আগে একটু বলে রাখি যে আমি তোমাদের কিন্তু বেশ কয়েকবারই বলেছি যে আমি তো এইভাবে ঠিক এই যেখানে প্রবলেমগুলো আছে আমরা বিশেষ করে হেডলাইনগুলো বা টপিকসগুলো আমরা সংক্ষেপে নিয়ে শর্টকাটে নিয়ে তারপরে আমরা এগুলো আমরা আলোচনা করতে পারি, সেটা আমি করতে পারতাম। কিন্তু পাশাপাশি কিন্তু আমি উত্তর যে কিভাবে লিখতে হয় সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে নিচে দেখিয়ে দিচ্ছি, যেন তোমাদের উত্তর লিখতে যেন সমস্যা না হয়। কারণ আমরা তোমরা যেমন আইনিকরণ শক্তি সম্বন্ধে একটা ধারণা নিয়ে ফেললে, যখন একটা প্রশ্ন তোমাদের লিখতে বলবো তখন কিন্তু ওই ধারণা থেকে তুমি একদম ঝটপট করে লিখে ফেলবে সেটা কিন্তু এরকম না। তখন তোমাকে চিন্তা করতে হবে শুরুটা করবো কোত্থেকে, কিভাবে শুরু করবো, কোনটার পর কোনটা আসবে। এটা কিন্তু বড় একটা মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টা সকলের জন্য কিন্তু একই রকম হয় না বলেই সকলের উত্তরও কিন্তু একই রকম হবে না। এই জন্য এই বিষয়গুলোর সঙ্গে সঙ্গে তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। কিভাবে ক্লিয়ার করে নিবে সেই জন্যই কিন্তু আমি যে প্রশ্নের উত্তরগুলো দিই যেন তোমাদের শুরু করতে বা তোমরা যেন খুব সহজে যেন বুঝে নিতে পারো আসলে হ্যাঁ এই প্রশ্ন উত্তরটা আসলে এইভাবে শুরু করলে আসলে সুন্দর হয়। তো আমি যতটুকু মানে একটা উপস্থাপন ভালো করে করা যায় ততটাই সেইভাবে আমি তোমাদের এখানে লিখে মানে চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। যদি তোমরা মনে করো স্যার এর চাইতে তো ভালো তো করা যায়, হ্যাঁ তোমরা করবে, কোনো সমস্যা নাই। সেটা ভালো হলে আরো ভালো হবে, অসুবিধা কি।
তো যাই হোক, এখানে তাহলে বোরন এবং বেরিলিয়ামের ক্ষেত্রে তোমাকে মন্তব্য করতে হবে। তাহলে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যেহেতু আয়নীকরণ শক্তির কথা বলছি, আমরা যথারীতি আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা তারপরে এই শক্তি আসলে মানটা কার উপরে নির্ভর করে সেই সম্বন্ধে একটা মন্তব্য করে দেওয়া। মন্তব্য করার পর এই মন্তব্যটা আগে তোমাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমাদের এখানে এই ধরনের প্রশ্নের উত্তর যদি আমরা 3টা ভাগে ভাগ করে দিই, যে প্রথমে আগে কোন জিনিসটা চাচ্ছে, আয়নীকরণ শক্তিটা এখানে জানতে যাচ্ছে। তাহলে আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা আমরা আগে দিয়ে নিলাম। তারপর এখানে বলতেছে একজন কম হবে একজন বেশি হবে। তো তাহলে কম বেশি হবে সেটা তো পরে আমরা বলবো। তাহলে এই যে কম বেশি হওয়ার কারণটা আমরা বলবো যে আসলে এই কারণে আসলে আয়নীকরণ শক্তির মানটা আসলে কম বেশি হয়ে থাকে। মন্তব্যটা আমরা করে ফেলব। এইবার দ্বিতীয় তৃতীয় ধাপে এসে আমরা এই মন্তব্যটাকে আমরা সুন্দর করে বিশ্লেষণ করে নিচে আমরা কনক্লুশনে বলবো যে হ্যাঁ, উপরোক্ত আলোচনা থেকে বলা যায় তাহলে এইটার আইনিক শক্তি হচ্ছে এরকম, তার অপরটার হচ্ছে এরকম। বাস এই কনক্লুশন আমি টেনে দিলাম, তাহলে আমার লেখাটা সুন্দর হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল। তো এইভাবে এখন এই যে আমরা তো প্রথম যে একটা জানলাম যে সোডিয়াম পটাশিয়াম, এটা তুমি ঠিক করলে যে এটা এই দুইটা মোল অবশ্যই। আর এই ধরনের প্রশ্নের আলোচনাতে কিন্তু অবশ্যই তোমার হয় একই পর্যায়ের মৌল হবে, না হলে একই গ্রুপের হবে। এমন কিন্তু না যে হ্যাঁ লিথিয়ামকে দিছে ওদিকে হয়তো ম্যাগনেসিয়ামের কথা বলে ফেলছে। তো লিথিয়াম হচ্ছে একটা গ্রুপের মৌল, একটা পর্যায়ের মৌল, আবার ম্যাগনেসিয়াম হচ্ছে আর একটা পর্যায়ে আর একটা গ্রুপের মৌল। বিষয়টা কিন্তু এরকম না, একটা সিমিলারিটি থাকবে। হয় দুজনকে একই পর্যায়ের ক্ষেত্রে দুজনকে তুলে দেবে, অথবা একই গ্রুপের দুজনকে তুলে দেবে। কারণ এখানে আমাদের সবসময় কম্পেয়ার করে আমাদের কথা বলতে চাই। আর এই কম্পেয়ার গুলো সাধারণত কেমন কিভাবে হলে ভালো হয়, যে একই জাতীয়, সেটা হয় গ্রুপের হোক হয় পর্যায়ের হোক, যদি এরকম হয় তাহলে আমরা খুব সহজে আমরা কম্পেয়ার করে বলতে পারবো যে হ্যাঁ দুজন একই রকম হলেও একজনের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে আর একজনের মধ্যে এই বৈশিষ্ট্যটা নাই। আমরা যেভাবে পার্থক্য নির্ধারণ করি, এখানে অনেকটা পার্থক্য নির্ধারণ করার মতো এখানে আলোচনা। তাহলে বেরিলিয়াম আর ব্রোন এর কথা আমরা বলতে গেলে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ঠিক করে নিতে হবে এই দুইটা মৌল আসলে একই পর্যায় বা গ্রুপের কিনা। যদি পর্যায়ের হয় পর্যায়ের কথা আমরা বলবো, যদি গ্রুপ হয় গ্রুপের কথা আমরা বলবো। এখন তোমরা বলো বেরিলিয়াম এবং ব্রোন এটা কি একই গ্রুপের না একই পর্যায়ের? হ্যালো, একই পর্যায়ের স্যার। একই পর্যায়ে। বেরিলিয়াম কত? স্যার বেরিলিয়াম হচ্ছে আপনার 4 আর ব্রোন 4 হচ্ছে 5। বর্ণ হচ্ছে 5। সবাই কিন্তু কথা বলছো না, সবাইকে কিন্তু বলছে। আমি তো আসলে স্ক্রিন শেয়ারিং করে তোমাদের আসলে বুঝতে পারছি না তোমরা আসলে কি অবস্থায় আমার সাথে অ্যাড আসো। যদি স্ক্রিন শেয়ারিং না করতাম তাহলে তো বুঝতে পারতাম যে তোমরা আসো, বা তোমাদের ভিডিওটা আমি অন করতে বলতাম, কিন্তু এখন ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারছি না। তো যাক, এখন অন্ধের মতো তোমাদের প্রশ্ন করা, তোমাদের অন্ধের মতোই আমাকেও স্যার তোমরা আমরা তো দেখতে পাচ্ছি না। ক্লাসে আছি, আমরা তো হ্যাঁ, আপনার কিনা কথা ক্লাসে শুনতে আসছো সেটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জি বুঝতে পারছি না। কোশ্চেনের তো উত্তর দিতেছি। হ্যাঁ, তো সে তো দুই একজন, কিন্তু এখানে তো আমি তো রোল নাম্বার লিখলাম, এখানে অন্তত 7 জনের রোল নাম্বার আমি লিখেছি, কিন্তু আমি কথা শুনতে পাচ্ছি একজন দুইজনের। বাকিগুলোকে এই জন্য বলছি যে সবাইকে বলছি, তার অর্থ হচ্ছে আমি তোমাদের বাকি সবাইকে আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি। এই জন্য আমি এই কথাটা বারবার বলছি যে সবাইকে বলছি, তোমরা সবাই বলার চেষ্টা করো। আর এই আলোচনা আমি যেভাবে করার চেষ্টা করছি, তোমরা যদি এখান থেকে যদি শিখতে না পারো, আমার মনে হয় যে আর অন্য কোথাও থেকে হেল্প নিয়ে এতটা সহজে তোমরা শিখতে পারবে কিনা এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। আচ্ছা, তাহলে বোরন এবং বেরিলিয়াম একই পর্যায়ের মধ্যে, একই পর্যায়ের যদি মৌল হয় তাহলে একই পর্যায়ের ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ব্যাখ্যা কিন্তু আমাদের জানা আছে, যে একই পর্যায়ের মৌলগুলোর আকারটা আসলে কিভাবে কমে বাড়ে। তো সহজ একটা আলোচনা ছিল ওখানে, আমাদের যেহেতু আয়নীকরণ শক্তি মানি সহজ একটা আলোচনা ছিল যে আয়নীকরণ শক্তির মানটা কম বেশি হয় কিভাবে, আমরা বলছি আকারের উপরে। আকার কম বেশি হয়, কম হলে বেশি হয়, আকার বড় হলে কম হয়ে যায়। তো এইখানে আমরা কিন্তু এই বক্তব্যটা কিন্তু আমরা দিতে পারবো না, কারণ বেরিলিয়াম হচ্ছে 4, বোরন হচ্ছে 5। কারণ বেরিলিয়ামের অবস্থান হচ্ছে বামে আর বোরনের অবস্থান হচ্ছে ডাইনে। তা আমরা পর্যায়ের ক্ষেত্রে আকারের পার্থক্য আমরা এটাই জানি যে পারমাণবিক সংখ্যা যখন এক এক করে বাড়ে, অর্থাৎ বাম থেকে যখন মৌলের অবস্থানটা ডান দিকে আস্তে আস্তে চলে যায়, তখন তাদের আকারটা আস্তে আস্তে কমে। কথাটা ভালো করে খেয়াল করবে। আমরা একই পর্যায়ের ক্ষেত্রে আমরা কিভাবে আকার কম বয়সী কথা কিভাবে বলেছিলাম, যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যত আমরা অগ্রসর হই এক এক করে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা এক এক করে বাড়ে, সেই ক্ষেত্রে কি হয়, শক্তি স্তর বাড়ে না, কিন্তু ইলেকট্রন বাড়ার কারণে প্রোটনের নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা বাড়ার কারণে, আকর্ষণ বেশি হওয়ার কারণে এই মৌলগুলোর আকার আস্তে 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 ছোট হয়ে আসে। অর্থাৎ বাম দিকের মৌলগুলোর আকার তুলনামূলকভাবে বড় থাকে, ডান দিকের মৌলগুলোর আকার তুলনামূলকভাবে ছোট থাকে। এই হিসাবে আমরা বলছিলাম যে একটা পর্যায়ের বাম দিকের মৌলগুলোর আয়নীকরণ শক্তি সাধারণত বেশি হয়, আর বাম দিকের মৌলগুলোর আয়নীকরণ শক্তি সাধারণত কম হয়। তো এখানে আমরা বেরিলিয়াম বোরন আমরা দুইটা মৌলকে আমরা বিবেচনা করে দেখলাম যে বেরিলিয়ামের অবস্থানটা হচ্ছে বামে আর বোরনের অবস্থা হচ্ছে ডানে। সেই হিসাবে স্বাভাবিক আমাদের একটা মন্তব্য ছিল যে ডানের মৌলের আয়নীকরণ শক্তিটা বেশি হবে, বামেরটা কম হবে। বেরিলিয়াম তো বাম আর বোরন হচ্ছে বেরিলিয়ামের ডাইনে, তাহলে বোরনের বেশি হওয়ার কথা ছিল, আর বোরনে হ্যাঁ
ব্রনের বেশি হওয়ার কথা ছিল, বেরিলিয়ামের কম হওয়ার কথা ছিল, বিষয়টা এরকম না? জি স্যার, কিন্তু এখন বেরিলিয়ামের বেশি কিন্তু হবে, ব্রোনের কম হবে। হ্যাঁ, কিন্তু এখন তো তোমাকে প্রশ্নটাই উল্টাই দিছে। তার মানে ব্রনেরই বেশি হবে আর হ্যাঁ, ব্রনেরই কম হবে আর বেরিলিয়ামটাই বেশি হবে। তাহলে এখানে আমাদের যে মন্তব্য যে আমরা বলছিলাম যে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, তাহলে আমাদের এখানে আকারটাকে আমরা হাইলাইট করব না, আকারটাকে আমরা হাইলাইট করব না, আমরা অস্বীকারও করব না যে না না আইনিকরণ শক্তি আমার আকার উপর নির্ভর করে না, এভাবে আমরা কথাটা উড়িয়ে দেব না। আমরা এই কথাটা আমরা মেনে নেব, বাট আমরা যে বিষয়টাতে ব্যাখ্যা করবো সেইটাকে আমরা হাইলাইট করব যে দেখো আসলে আইনিকরণ শক্তির মানটা আসলে কি হয়, আকারের উপরে যেরকম নির্ভর করে তেমনই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের উপরও নির্ভর করে। আমরা কথাটা এইভাবে মানে অস্বীকার করার কোনো কিন্তু উপায় নেই যে তুমি হ্যাঁ এখন তোমার সুবিধা হলো তুমি স্বীকার করলা, একটু পরে তোমার অসুবিধা হলো তুমি অস্বীকার করে ফেলবে, সেটা কিন্তু এরকম না। তোমাকে মেনে নিতে হবে, বাট বলতে হবে যে না হ্যাঁ এটাও হয় আবার এটাও হয়, আমরা এই ক্ষেত্রে এইটা দিয়েই ব্যাখ্যা করবো, ওইটা দিয়ে নয়। কথা তুমি এইভাবে তুমি অ্যাভয়েড করতে পারো, সেটা ঠিক আছে, কিন্তু স্বীকার করে তারপর তোমাকে অ্যাভয়েড করতে হবে। তো এখানে বিষয়টা এরকমই হবে যে আমরা জানি আইনিকরণ শক্তির মানটা আকারের উপরে যেরকম নির্ভর করে ঠিক সেরকম স্থিতিশীল ইলেকট্রিক বিন্যাসের উপরে নির্ভর করে। তো যেহেতু আমরা বেরিলিয়াম এবং বোরনের ইলেকট্রিক বিন্যাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে বেরিলিয়াম ইলেকট্রিক বিন্যাস মানে একটা স্থিতিশীল ইলেকট্রিক বিন্যাস, কিন্তু বোরনের ইলেকট্রিক বিন্যাস এটা অস্থিতিশীল ইলেকট্রিক বিন্যাস। বাস, যেহেতু অস্থিতিশীল ইলেকট্রিক বিন্যাস থেকে ইলেকট্রনকে বের করে দেওয়া সহজ, এই জন্য আইনিকরণ শক্তির মানটা কম, কিন্তু স্থিতিশীল ইলেকট্রিক বিন্যাস নষ্ট করে একটা ইলেকট্রনকে বের করে দিতে গেলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, এই জন্যই তার আইনিকরণ শক্তির মানটা হচ্ছে বেশি। তো এই জন্য তখন আমরা বলবো এই জন্য যে ব্রনের অবস্থাটা বেরিলিয়ামের পরে হলেও আকার আইনিকরণ শক্তির মানটা বেশি হওয়ার কথা থাকলেও আসলে এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের এই ব্যাখ্যা দিয়ে আমরা বলতে পারি যে বেরিলিয়ামটি আসলে বেশি হবে, ব্রনের আকারটা ছোট হওয়ার পরেও এখানে ব্রনের তোমার আইনিকরণ শক্তির মানটা এখানে কমে যাবে এবং বেরিলিয়ামটা এখানে বেশি হয়ে যাবে। এইভাবে তখন তোমাদের ব্যাখ্যাটা তোমাদের দিতে হবে। তো যাই এটা নিয়ে আর কোনো সমস্যা আছে কারো? জি না স্যার। আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে আমরা পরে কোশ্চেনে যে পরে কোশ্চেনটা এখানে সেম কোশ্চেন, এখানে নতুন করে বলার কিছুই নেই। দেখো জি স্যার, তারা একই নাইট্রোজেন পর্যায়ের একই পর্যায়ের এবং একই ধরনের আলোচনা, এখানে কোন রকম শুধুমাত্র এখানে আমরা কার্বন কপি যে বলে না, কার্বন কপি বা আমরা ফটোস্টেট করে জাস্ট বসিয়ে দেবো, এখানে আর নতুন করে কোনো বলার কিছু নেই। সবাইকে বলছি, সবাই আমার কথা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো তো? বুঝতে না পারলে আমাকে কিন্তু রেসপন্স করবে, কারণ আমি কিন্তু আসলে তোমাদের সাথে সামনাসামনি দেখা হয় না, অনেক কথা বলার ইচ্ছা থাকলেও বলতে পারি না, আবার মাঝে মধ্যে না বললেও হয় না। আমি কিন্তু এই নীতির মানুষ যে আমরা ক্লাসে এই 40 মিনিট ধরে আমরা ওই 5টা 7টা 10টা কোশ্চেন আলোচনা করব না, আমরা আলোচনা করব একটা দুইটা তিনটা, হ্যাঁ একটা দুইটা তিনটি আলোচনা করবো, যেন 3টা প্রশ্ন আমরা শিখতে পারি। আর আমরা 7-8টা কোশ্চেন আলোচনা করলাম, একটাও শেখা হলো না, ক্লাস শেষে বললাম স্যার কি জন্য আলোচনা করে গেল রে, কি কিছু তো বললাম না, কোথেকে আলোচনা কি হলো না, এই ধরনের আলোচনা করতে কিন্তু আমি অভ্যস্ত না। এখন পরিস্থিতির কারণে এখন তোমরা বুঝতে পারো কি না পারো, আমরা এটা জেনে অথবা না জেনে আমরা অ্যাভয়েড করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখানে সময়ের একটা লিমিটেশন রয়ে গেছে। আবার তোমরা আমরা সামনাসামনি থাকলে একটা প্রশ্ন তোমাদের আমরা করতে পারি, তোমরা আমাদের করতে পারি, সেই সুযোগটাও নাই। বিভিন্ন কারণে আসলে ওই নীতিটা মেনে চলার আসলে আমি করতে পারছি না। তারপরে তুমি চেষ্টা করছি যে একটু ক্লিয়ার করে, এই জন্য বারবার তোমাদের জিজ্ঞেস করছি যে ক্লিয়ার হয়েছে কিনা। আমরা এই 40 মিনিট ধরে আমরা 2টা প্রশ্ন শিখি, অসুবিধা কি, 2টাই আমরা শিখে ফেলি, কিন্তু ওই 4টা আলোচনা করতে গিয়ে একটাও শেখা হলো না, এরকম আলোচনা আসলে না করাই ভালো, না হওয়াটাই ভালো। তো যাই হোক, যদি প্রশ্ন এখানে যদি সমস্যা না থাকে তাহলে তারপরে কোশ্চেন আমরা চলে যাই। দেখো এখানে একটু ব্যতিক করে এখানে কথা বলছে যে নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তি অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তি অপেক্ষা কম। দেখো একটু আগে কিন্তু পুরোপুরি কোশ্চেনটা ছিল নাইট্রোজেনের আয়নীকরণ বিভব, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা হচ্ছে বেশি। আবার নিচেই বললো যে না, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন অপেক্ষা কম। তাহলে একই প্রশ্ন, শুধু এখানে আমরা যে একটু শুরুতে কিন্তু বলেছিলাম যে প্রথম আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি মানেই হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। আর এরপরে যদি আবার কোন আয়নীকরণ শক্তিকে যদি আবার কোনোভাবে ইন্ডিকেট করতে হয় তাহলে সেটা আমরা বলবো হয় দ্বিতীয় না হলে তৃতীয়, এইভাবে আমরা উল্লেখ করবো। তার মানে এখানে সেইভাবে উল্লেখ করেই দিয়েছে, যেমন আগের কোশ্চেনটা নাইট্রোজেন আয়নীকরণ শক্তি, তার মানে এখানে বলবো নাইট্রোজেন প্রথম আয়নীকরণ শক্তি অক্সিজেন আয়নীকরণ শক্তি অপেক্ষা নন অক্সিজেনের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা বেশি। আবার দ্বিতীয় প্রশ্ন বলছে যে এখানে একটা স্পেশালিটি আছে যে না, নাইট্রোজেন দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে এখানে দ্বিতীয় ইলেকট্রনকে তাড়ানোর জন্য, প্রথম ইলেকট্রনটা আমরা তাড়িয়ে দিলাম, দুজনের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে শক্তি বেশি দেখলাম, একজনের শক্তি কম দেখলাম, বাস মন্তব্য হয়ে গেল, ওখানে ব্যাখ্যা করে দিলাম হ্যাঁ এই জন্য কম এই জন্য বেশি। তারপর বলছে এই যে তাড়ানোর পরে আরো একটা ইলেকট্রন যদি আমি তাড়াতে চাই, তার মানে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের ক্ষেত্রে হয়ে যায় কম, বাট অক্সিজেনের ক্ষেত্রে হয়ে যায় হচ্ছে বেশি। তাহলে এই প্রশ্নের ব্যাখ্যাটা কেমন হবে, কিভাবে করব, কি বলতে পারবে?
বা কোশ্চেনটা যদি বুঝতে পেরেছে কিনা? হ্যালো, স্যার কোশ্চেনটা আবার বলেন একটু। নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তি, নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তি অক্সিজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তি অপেক্ষা কম। আর উপরে কোশ্চেনটা ছিল নাইট্রোজেন আয়নীকরণ শক্তি অক্সিজেন আয়নীকরণ শক্তি অপেক্ষা বেশি, যেমনটি বোরন বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করলাম। তোমরা বলে যে স্যার নাইট্রোজেন এই প্রশ্নটা তো সেম কোশ্চেন, আসলে সেম কোশ্চেন, কিন্তু তারপরে কোশ্চেন বলছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে কি? মানে আমরা দুইটা ইলেকট্রনকে একসঙ্গে তাড়িয়ে দেবো না, বিষয়টা এরকম না। আমরা একটা ইলেকট্রন আগে তাড়িয়ে দেবো, সেই ক্ষেত্রে আমাদের ব্যাখ্যাটা একরকম হবে। এরপরে একটা আয়ন তৈরি হলো না, নাইট্রোজেনকে তাড়িয়ে দিলাম, 1+ হয়ে গেল, অক্সিজেনকে তাড়িয়ে দিলাম, ধরো 1+ হয়ে গেল। কিন্তু তারপরে স্যার এখানে তো নাইট্রোজেন দ্বিতীয় আয়নীকরণ বলে রাখছে, তাহলে এটা মানে কিভাবে? দ্বিতীয় আয়নীকরণ সেটি বলছি যে যখন আমরা একটা করে বের করে দিলাম তখন তার প্রত্যেকে 1+ হয়ে গেল, সেক্ষেত্রে শক্তির মানটা কেমন হবে সেটা আমরা ব্যাখ্যা করে বলে দিলাম। এই জন্য এই কারণে এইটার বেশি হয়, এটার কম হয়। তারপর বলছে এই যে 1+, দুজনই কিন্তু 1+, এখন বলছে এখান থেকে আরো একটা বের করে দাও। আরো একটা বের করা মানে কি? আরো একটা বের করা মানে তার মানে কি টোটাল কত, মানে আরো একটা মানে কি, মানে 2 নম্বর ইলেকট্রনটা একটাতে বের করেই দিয়েছি, সেটা হচ্ছে 1 নম্বর ইলেকট্রন। তারপর আরো একটা ইলেকট্রন মানে কি, তার মানে আরেকটা ইলেকট্রন মানে হচ্ছে দ্বিতীয় ইলেকট্রন। বিষয়টা এরকম না? যদি আরেকটা ইলেকট্রন বের করে দেয় তার নাইট্রোজেন কত 2+ হবে না? জি স্যার। অক্সিজেন 2+ হয়েছে, এই জন্য বলছে এই 2+ এর জন্য বলছে তাহলে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। প্রথমটা তো হয়েই গেছে, প্রথমটা তো ব্যাখ্যা আমরা দিয়েও ফেলছি। বলছে না, তুমি যদি আরো একটা যদি বের করতে চাও তার মানে কি, তার মানে আরো একটা মানে কি, তার মানে দ্বিতীয় ইলেকট্রনটা, প্রথম একটা তো বের করে দিয়েছি, তারপরে আরেকটা বের করে দ্বিতীয়, আবার যদি বলেন না আরো একটা বের করে, তার মানে তৃতীয় ইলেকট্রন, এইরকম। তাহলে নাইট্রোজেনের দ্বিতীয় আয়নীকরণ শক্তি অক্সিজেনের তুলনায় কম হয়ে যায়, অক্সিজেনটি আসলে বেশি হয়ে যায়। তাহলে সেই ব্যাখ্যাটা কি হবে? সেই ব্যাখ্যাটাও কিন্তু ওই আগের মতোই হয়ে যাবে। ওই একই কথাই আমরা বলবো। দেখো প্রথম আয়নীকরণের ক্ষেত্রে আমরা বলছিলাম নাইট্রোজেন একটু বিন্যাস ছিল স্থিতিশীল, এটা বলছিল না? এটি আমাদের মনে হয়েছিল না যে নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা ছিল স্থিতিশীল, অক্সিজেনটা ছিল অস্থিতিশীল। এই যে অক্সিজেন থেকে একটা ইলেকট্রন বের করতে গিয়ে আমাদের শক্তিটা কম লেগেছিল, আয়নীকরণ শক্তির মানটা কম। যদিও অক্সিজেনের আকারটা আমরা আগে যে ব্যাখ্যা শিখেছি সেই হিসেবে অক্সিজেন আকারটা কিন্তু একটু ছোট, নাইট্রোজেন আকারটা হচ্ছে একটু বড়। তাহলে অক্সিজেন বেশি হওয়ার কথা ছিল, নাইট্রোজেন কম হওয়ার কথা ছিল। কিন্তু আমরা আরো একটা কারণ দিয়ে আমরা বুঝিয়ে আমরা প্রশ্নের এই বিষয়টাকে আমরা ব্যাখ্যা করলাম যে না, শুধু আকারই নির্ধারণ করে না, আরো একটা বিষয় নির্ধারণ করে, সেটা হচ্ছে স্থিতিশীল ইলেকট্রিক বিন্যাস। স্থিতিশীল ইলেকট্রিক বিন্যাস ব্যাখ্যা করতে গিয়ে তখন এই প্রশ্নকে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারলাম যে হ্যাঁ, যেহেতু অক্সিজেন ইলেকট্রিক বিন্যাস অস্থিতিশীল, তার এই জন্য আকার ছোট হওয়া সত্ত্বেও তার আয়নীকরণ শক্তির মানটা কম। আর নাইট্রোজেনের ইলেকট্রিক বিন্যাসটা স্থিতিশীল হওয়ার কারণে তার আয়নীকরণ শক্তির মানটা বেশি, এই জন্য নাইট্রোজেন বেশি, অক্সিজেন কম। এটা ছিল প্রথম আয়নীকরণ, মানে দুইটার থেকে যখন একটা ইলেকট্রন বের করে দেবে, এটা সেই ক্ষেত্রে। এখন বলতেছে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি এইবার আবার মন্তব্য করো এই অবস্থায় যে 1+ থেকে একটা বের করো, ওদিকে 1+ থেকে একটা বের করো, মানে আয়ন তো তৈরি করেই ফেলছে, একটা বের করে দেওয়ার অর্থ আয়ন তো তৈরি হয়ে গেছে। এখন বলছে তাহলে এখন তুমি আরো একটা বের করো, নাইট্রোজেন আয়ন থেকে বের করে একটা, অক্সিজেন আয়ন থেকে বের করে, সেই ক্ষেত্রে কার বেশি হবে কার কম হবে? প্রথমে তো ছিল নাইট্রোজেন বেশি অক্সিজেন কম, তার মানে এখন আরো একটা ইলেকট্রন যদি বের করতে চাই তাহলে কি ওইরকমই হবে যে নাইট্রোজেন আরো বেশি হয়ে যাবে, অক্সিজেন আরো কম হয়ে যাবে? না, এক্ষেত্রে কি হয়ে যাবে, এক্ষেত্রে আমাদের মন্তব্যটা আবার সম্পূর্ণ উল্টে যাবে। কেন? যে আমরা এখন এই একটাই বের করে দেওয়ার পরে এখন আমরা ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখবো যে এখন ইলেকট্রন বিন্যাসের অবস্থাটা কেমন। তো সেটা যেমন অক্সিজেন স্থিতিশীল ছিল, একটা বের করে দিলাম, অস্থিতিশীল হয়ে গেল। যে অক্সিজেনের কত দ্বিতীয় শক্তিশালী ইলেকট্রন ছিল কয়টা? ইলেকট্রন ছিল 3টা না? দেখো তো হিসাব করে দেখো তো, 3টা হয় না? জি স্যার। হ্যাঁ, তিনটা মানে সেটা স্থিতিশীল ছিল, সেখান থেকে একটা ইলেকট্রন বের করে দিচ্ছে, সেখানে তখন 2টা হয়ে গেল। তার মানে এই একটা ইলেকট্রন বের করে দেওয়ার পরে কিন্তু ইলেকট্রন অস্থিতিশীল হয়ে গেল। আর নাইট্রোজেন অক্সিজেনের ওখানে ইলেকট্রন ছিল বৈশিষ্ট্য শক্তিশালী 4টা, তার মানে ওখানে অস্থিতিশীল অবস্থা ছিল, ওখান থেকে একটা ইলেকট্রন বের করে দিলাম, হয়ে গেল 3টা। তার মানে একটা ইলেকট্রন বের করে দেওয়ার পরে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হয়ে গেল। আর নাইট্রোজেন এখানে একটা ইলেকট্রন বের করে দেওয়ার পরে স্থিতিশীল বিন্যাসটা অস্থিতিশীল হয়ে গেল। তাহলে যখন একটা ইলেকট্রন দুইজনেই বের করে দিলাম তখন তাদের ইলেকট্রন বিন্যাস নাইট্রোজেনের ক্ষেত্রে অস্থিতিশীল হয়ে যায় আর অক্সিজেনের ক্ষেত্রে স্থিতিশীল হয়ে যায়। অক্সিজেনের ক্ষেত্রে স্থিতিশীল হয়ে যায়। এখন যদি এই পরিস্থিতিতে আরো একটা ইলেকট্রন যদি বের করতে চাই দুজনের কাছ থেকে, তাহলে এখন বলবো যেহেতু নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস অর্থাৎ নাইট্রোজেন আয়নের ইলেকট্রন বিন্যাসটা যেহেতু অস্থিতিশীল, এখান থেকে একটা ইলেকট্রন বের করার সুবিধা হবে, খুব সহজ হবে। আর অক্সিজেনের আয়নের ইলেকট্রন বিন্যাস যেহেতু স্থিতিশীল, এখানে ইলেকট্রন বের করাটা অনেক কঠিন হয়ে যাবে। তো এই জন্যই আমরা বলবো যে দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যখন দ্বিতীয় ইলেকট্রনটা যখন আমরা তাড়াতে যাব, তখন আগের মন্তব্যের সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে।
তাহলে এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলছি অক্সিজেনই বেশি হবে, নাইট্রোজেনই কম হবে। কেন? নাইট্রোজেনের আয়নের ইলেকট্রন বিন্যাসটা অস্থিতিশীল আর অক্সিজেনের আয়নের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে স্থিতিশীল। এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ব্যাখ্যাটা সুন্দর হবে। তো যে সময় শেষ, আর কয়েক সেকেন্ড হয়তো আছে। স্যার আপনি কি আর প্রেজেন্ট নিছেন? পেজে আমি তোমাদের বলি, আমি 1 4 14 23 5 19 3 এরপরে কি আছে? এরপরে যদি কেউ নো থাকো স্যার। বলো। আর তোমরা চেষ্টা করবে একদম 5 মিনিটের মধ্যেই জয়েন করার। আমরা এখন চেষ্টা করব একদম 5 মিনিট হয়ে গেল সঙ্গে সঙ্গে আলোচনার মধ্যে আমরা চলে যাব। ঠিক আছে? জি স্যার। আর এই যে প্রশ্নগুলো এগুলো তো আসলে উচিত ছিল যে তোমাদের হোমওয়ার্ক দাও। তোমরা হোমওয়ার্ক করে একটু বা যদি ভিডিওটা অন করে যদি আমাদেরকে একটু করতে পারো ঠিক তাহলে আছে দেখার স্যার। চেষ্টা করো। হ্যাঁ? আর নেক্সট তোমাদের মান্থলি স্যার মানে পরীক্ষা হবে। নেক্সট হ্যাঁ। ক্লাসে এগুলো হোমওয়ার্ক করে আপনাকে মানে ভিডিও অন করে আপনাকে খাতাটা